এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টসরা, আজকে আমরা 10 মিনিট স্কুলের এডমিশন প্যানেলে সবগুলা শিক্ষক নিয়ে তোমাদের সাথে একটা চমৎকার লাইভ ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের এইচএসসি টু এডমিশনের ফুল রোড ম্যাপটা, ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা এইচএসসি অ্যাসপিরেন্ট আছো, তোমাদের সাথে ওভারঅল ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের কারিকুলামটা থেকে শুরু করে রিকোয়ারমেন্টসগুলো থেকে শুরু করে যা যা দরকার সব কিছু ডিটেলে আলোচনা করবো আমরা সবাই মিলে। সো আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সবার সাথে। আমি লেখাপড়া করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ থেকে, বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে মাস্টার্স করছি। সাজন ভাই। হ্যালো এভরিওয়ান, আমি সাজন চক্রবর্তী, থাকবো তোমাদের সাথে গণিত নিয়ে, গণিতের রাজ্যে। তোমাদের গণিতের সকল কনফিউশন দূর করাই আমার একমাত্র লক্ষ্য, যাতে পরীক্ষাতে গণিত নিয়ে একটা সিঙ্গেল প্যারাও খাওয়া না লাগে। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 24 ব্যাচের একটা একাডেমিক কোর্স শেষ করে কিন্তু তোমাদের সাথে আবার অ্যাডমিশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি হচ্ছে ইশতিয়াক, পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি তোমাদের কেমিস্ট্রির সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করব। ইনশাল্লাহ কেমিস্ট্রিটাকে একদম তুলোধনা করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সো দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই। হ্যালো এভরিওয়ান, আমি নিয়ন্তা আহসান। আমি পড়াশোনা করছি বুয়েটে, আর্কিটেকচার ডিপার্টমেন্টে। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে তোমাদের এই ক্লাসটাতে এসেছি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির যেই আমাদের কোর্সটা আছে সেটা গাইডলাইন দেওয়ার জন্য। অ্যান্ড ইনশাল্লাহ আমি তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর, অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের যে ম্যাথের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে এবং তোমাদেরকে ম্যাথে আরও বেশি শক্ত করে তোলার জন্য আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মারুফ আলম। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের ক্লাসে। সবাইকে তো দেখতেই পাচ্ছেন, সবাই মিলে আছি। আপনাদের যে অ্যাডমিশন কোর্সটি রান হবে আমাদের 10 মিনিট স্কুল থেকে, সেখানে আমরা সকলেই ক্লাস নেব। সেই ব্যাচে আমি আপনাদের ফিজিক্সের দায়িত্বে আছি তন্ময় দাদার সাথে। ইনশাআল্লাহ ফিজিক্স সাবজেক্টটা এমনিতে অনেক ইন্টারেস্টিং, আর সেই জায়গাটাতে আমাদের একটা কন্ট্রিবিউশন থাকবে যেন আরো ইন্টারেস্টিং করে তোলা যায়, এবং আপনাদের একটা প্রস্তুতি 100তে 100 যেন প্রস্তুতি হয়, সেই বিষয়টার জন্য আমরা ইনশাআল্লাহ সকলেই সচেষ্ট থাকবো। অল রাইট, সো তোমরা সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছো। অলসো ক্লাসটা একটু, এই লাইভ ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও যেন পুরো বাংলাদেশের 64টা জেলার সবাই মিলে আমরা কানেক্টেড থাকতে পারি। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাইকে ডাকবো, সবাই বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সবার সাথে কথাবার্তা বলবে। তো আমি তোমাদের শুরুতে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে কয়টা সিট আছে, কোন কোন ডিপার্টমেন্টে কয়টা সিট, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। অলরাইট, সো চলো আমরা তাহলে স্টার্ট করি। সো ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট তোমাদের স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়। সো এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পরীক্ষা দেয় প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, কিন্তু সিট হচ্ছে মাত্র 1851টি। সো বুঝতেই পারছো প্রত্যেকটা সিটের পেছনে লড়াই করে প্রায় গড়ে 60 থেকে 65 জন শিক্ষার্থী। সো এই 60 থেকে 65 জনের সাথে তোমাকে অন অ্যান অ্যাভারেজ কম্পিট করতে হবে, অ্যান্ড কম্পিট করে তোমার ওই কাঙ্ক্ষিত সিটটা তোমাকে দখল করা লাগবে। সো তারই প্রেক্ষিতে চলো আমরা প্রথমত দেখে নিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এ ইউনিট বা বিজ্ঞান বিভাগ, এই বিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক আসন বিন্যাসের কি অবস্থা, চলো দেখে নেওয়া যাক। তো আমি যদি একদম শুরুতেই যদি আমি বিজ্ঞান অনুষদে যাই, বিজ্ঞান অনুষদে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম পিওর সাবজেক্টগুলো আছে। অ্যান্ড পিওর সাবজেক্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, পরিসংখ্যান, ফলিত গণিত। সো যদিও বা ফলিত গণিত হচ্ছে তোমার অ্যাপ্লাইড একটা সাবজেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে 100টা সিট আছে, ঠিক আছে। সো যারা যারা আমার মতো ফিজিক্স পড়তে চাও, তোমাকে 100টা সিট ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য রেখেছে। তো যারা যারা ফিজিক্স ইন ফিউচার ফিজিক্স নিয়ে লেখাপড়া করতে চাও, তোমরা দেখে নিতে পারো যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে ফিজিক্সের আসন সংখ্যা হচ্ছে 100টা। অলরাইট, ম্যাথের মধ্যে 130টা সিট আছে, কেমিস্ট্রিতে আছে 90টা সিট, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সে আছে 90টা সিট, আর ফলিত গণিত অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আছে 60টার মতো সিট। তো এই হচ্ছে তোমার ওভারঅল বিজ্ঞান অনুষদ। এই ইউনিটের মধ্যে আবার অনেকগুলো অনুষদ আছে, তার মধ্যে এই যে যেটা বিজ্ঞান অনুষদ, এই বিজ্ঞান অনুষদে তোমার এই আসন বিন্যাসগুলা রয়েছে। অলরাইট, এরপর আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান অনুষদ। তো আমি যদি জীববিজ্ঞান অনুষদটাও ব্যাখ্যা করি, তাহলে জীববিজ্ঞান অনুষদে দেখো প্রথমে হচ্ছে মৃত্তিকা, পানি, পরিবেশ, ঠিক আছে। এই ওয়ার্ডটা শুনে অনেকের নতুন লাগতে পারে, কিন্তু তোমরা যদি ইংলিশটা শুনো তাহলে তোমাদের অনেকেরই ফ্যামিলিয়ার লাগবে। সয়েল ওয়াটার এনভায়রনমেন্টের সাথে অনেকে পরিচিত, তোমাদের অনেক বড় ভাই বা আপু এই ডিপার্টমেন্টে লেখাপড়া করে, অনেকের পরিচিত থাকে। সো সয়েল ওয়াটার এনভায়রনমেন্টের সিটের সংখ্যা হচ্ছে 100টা, অনেকগুলাই সিট আছে। এরপর উদ্ভিদ বিজ্ঞান, বোটানিতে সিট আছে 70টা, প্রাণীবিদ্যায় সিট আছে হলো 80টা। এরপর প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, খুবই 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 ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, খুবই ভালো একটা সাবজেক্ট।
যারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কিংয়ে থাকে তাদের পছন্দের একটা সাবজেক্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি আর কি। সো এই সাবজেক্টটাতে সিট আছে হলো 60টা। অলসো এখানে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে মনোবিজ্ঞান, সাইকোলজি। সো এই মনোবিজ্ঞানের তোমার এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট বোথ ইউনিটটাই কিন্তু সিট থাকে, বরাদ্দ থাকে। মানে কোনো একটা স্টুডেন্ট যদি এ ইউনিটের হয় সেও চাইলে সাইকোলজি পড়তে পারে, কোনো একটা স্টুডেন্ট যদি বি ইউনিটে পরীক্ষা দেয় সেও চাইলে সাইকোলজি পড়তে পারে, কোনো একটা স্টুডেন্ট যদি সি ইউনিটে পরীক্ষা দেয় সেও কিন্তু চাইলে সাইকোলজি পড়তে পারে। অল রাইট। সো এখন কথা হচ্ছে এই যে ক ইউনিটে সিটের সংখ্যা হচ্ছে 40টা। মনোবিজ্ঞানে আমাদের টোটাল সিট থাকে 40, 20, 20 মানে টোটাল 80টা সিটের মধ্যে এ ইউনিটের সিটের সংখ্যা হচ্ছে কয়টা? 40টা। তার মানে কেউ যদি সাইকোলজি পড়তে চায় তাহলে তার জন্য সিট বরাদ্দ আছে কয়টা? 40টা। তোমাকে ওখান থেকে একটা সিকিউর করে নেওয়া লাগবে। অল রাইট। এরপর আমরা চলে যাই অণুজীব বিজ্ঞান। সো অণুজীব বিজ্ঞান আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটাও তোমার টপ যারা র্যাঙ্ক করে তাদের অনেকেরই টার্গেট থাকে। সো অণুজীব বিজ্ঞানে সিট আছে কয়টা? অণুজীব বিজ্ঞানের সিট আছে হচ্ছে 40টা। এরপর মৎস্য বিজ্ঞান, ফিশারিজের সিট আছে 40টা। ঠিক আছে, তোমরা একটু সাবজেক্ট ওয়াইজ আসন সংখ্যাটা একটু দেখে নাও। এরপরে হচ্ছে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টে সিট আছে কয়টা? 25টা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। সো এই হচ্ছে আমার ওভারঅল জীববিজ্ঞান অনুষদের আসন বিন্যাস। অল রাইট। এরপরে হচ্ছে আমি তোমাদের ইশতিয়াক ভাইয়াকে ডেকে নিব। ইশতিয়াক ভাইয়া আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের সাবজেক্টগুলো ব্যাখ্যা করে দিবেন। ইশতিয়াক, ওভার টু ইউ। থ্যাংক ইউ তন্ময় ভাই। আচ্ছা, তো তোমরা যারা এইবার হচ্ছে আমার কাছে আছে, এইবার যারা তোমরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে পরীক্ষা দিবা, সো তাদের জন্য একটা কথা আছে। কথাটা হচ্ছে যে অনেকে কিন্তু এই অনুষদ সম্পর্কে জানো না। সো এটা নিয়ে আমি ব্যাখ্যা করব, কারণ আমি আসলে এই বিভাগেরই ছাত্র। এখানে একটা বিভাগ দেওয়া আছে যে সমুদ্র বিজ্ঞান অর্থাৎ রিসার্চ নিয়ে। সো বেসিক্যালি সমুদ্র বিজ্ঞানটা হচ্ছে ওশনোগ্রাফি, এটা কিন্তু খুবই সম্ভাবনা একটা সাবজেক্ট। সো এই সাবজেক্টটা খুবই নতুন, এটা মেরিন সায়েন্সের সাথে একসাথে কিন্তু এটা গড়ে তোলা হয়েছে। সো এই সাবজেক্টগুলা ঢাকা ভার্সিটিতে কিন্তু আসলে খুব ভালো একটা উচ্চতায় যাচ্ছে। সো এখানে এই অনুষদটার নাম হচ্ছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। সো এখানে কি কি সাবজেক্ট আছে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল এখানে আছে ভূগোল ও পরিবেশ, এরপর আছে ভূতত্ত্ব, এরপর আছে সমুদ্র বিজ্ঞান, এরপর আছে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স এবং আবহাওয়া বিজ্ঞান। অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ টাইপসের পড়াশোনা, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা ক্লাইমেট নিয়ে পড়াশোনা করব। এবং সমুদ্র বিজ্ঞানটা হচ্ছে আমাদের আসলে সমুদ্র নিয়ে গবেষণা। সো এগুলা আমি যদি বলি এগুলো হচ্ছে একটু মাঝারি লেভেলের সাবজেক্ট, বাট এই সাবজেক্টগুলো কিন্তু বাইরের দেশে খুবই সম্ভাবনা আছে। সো আমাদের দেশে হয়তো ফিল্ড একটু কম থাকতে পারে, বাট বাইরের দেশে এগুলোর ফিল্ড কিন্তু অনেক বেশি, স্পেশালি সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে। সো এগুলোর সিট সংখ্যা হচ্ছে একদম খুবই কম। যেমন আমি যদি দেখতে পাচ্ছি সমুদ্র বিজ্ঞানের সিট আছে 40টা, এবং ভূতত্ত্বতে সিট আছে হচ্ছে 50টা, এবং ডিজাস্টার সায়েন্স এবং ক্লাইমেট রেজিলিয়েন্সের সিট আছে 40টা, আর আবহাওয়া বিজ্ঞানের সিট আছে কয়টা? 25টা। সো এইগুলা নিয়ে যাদের প্যাশন আছে, যাদের হচ্ছে খুবই ফ্যাসিনেটিং সাবজেক্ট, তো সো যাদের প্যাশন আছে এই সাবজেক্টগুলো নিয়ে, তারা হচ্ছে এই সাবজেক্টে পড়াশোনা করতে পারো। তবে এগুলা নিয়ে আরও অনেক রিসার্চ আছে, আরও অনেক বিস্তারিত তথ্য তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে বিভাগ। এটা হচ্ছে আমি বলবো মারুফল মুকিত কে এক্সপ্লেন করতে। সো মুকিত, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভাই। তো আসলে আমি এই সাবজেক্টগুলো এখানে তো সব কিছু লিখেই আছে, সো আমার মনে হয় আপনারা নিজেরাও পড়ে ফেলতে পারছেন, বাট আমি তারপরও বিষয়গুলো একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি। আর একটু যদি আমাদের কোর্সটা সম্পর্কে বলি, আমাদের কোর্সে যারা ক্লাস টিপের সকলেই তো অভিজ্ঞ টিচার, এবং এটা খুবই সাধারণ একটা বিষয়, সকলে অভিজ্ঞ টিচারই হবেন। আমাদের কোর্সের যে বিশেষত্ব সেটা হচ্ছে আমরা খুব স্পেসিফিক টপিকগুলো তো অনেক বেশি এমফেসাইজ করে পড়বো, বোঝা গেছে, যেন রিটেনের জন্য আপনার অনেক বেশি কাজে লাগে যে জিনিসগুলো করলে, এবং একই সাথে এমসিকিউ তো অনেক বেশি কাজে আসবে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার, আমি যদি ফিজিক্সের কথা বলি, ইভেন ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক কিছু আছে পড়ার মতো। কারণ সব কিছু যদি ডিটেইল একাডেমিক ব্যাচের মতো আমরা পড়তে যাই তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে, এবং সেটা অ্যাডমিশনের জন্য খুব বেশি সুবিধা করতে পারবে না। তো এই জায়গাটাতে আমরা যে কাজটা করব, আমরা স্পেসিফিক যে টপিকগুলো থেকে আমরা ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবো, যেসব টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে ওই জায়গাগুলোতে আমরা অনেক বেশি এমফেসাইজ করবো, আর যেসব টপিক একটু লেস ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো সম্পর্কেও একটু মোটামুটি আপনাদের ভালো ধারণা দিয়ে দেবো। তো কিছু কিছু টপিক অনেক বেশি এমফেসাইজ, আর যেগুলো টপিক অত বেশি আসে না সেগুলো তো কম এমফেসাইজ। এই হচ্ছে আমাদের বিশেষত্ব। এখন আমি যদি আপনাদের এই টপিকগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি,
যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইনস্টিটিউট না, এটা অ্যাকচুয়ালি একটা অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ। এখানে টোটাল ডিপার্টমেন্ট আছে 5টা, ট্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপর হচ্ছে সিএসসি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আর রোবোটিক্স। এই 5টা টপিক, 5টা সাবজেক্ট। আপনারা তো নাম শুনে বা এমনি জিনিসগুলো সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে। 5টাই টপ লেভেলের সাবজেক্ট এবং প্রত্যেকটাতে অনেক বেশি সম্ভাবনাময় ক্যারিয়ার আছে। যেমন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে প্রত্যেক বছরই আমাদের যেই পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেই জায়গাটাতে একটা চাকরি করার ডিরেক্টলি সুযোগ থাকে। সেক্ষেত্রে একটা বড় মেসিভ স্টুডেন্টদেরকে রাশিয়াতে পাঠানো হয়, সেই জায়গায় যেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে ফার্দার পড়াশোনা করতে পারে। সো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অনেক বেশি সম্ভাবনাময় আছে, সম্ভাবনাময় ফিউচার আছে। সেইমভাবে রোবোটিক্স, বুঝতেই পারছেন বর্তমান পৃথিবী রোবোটিক্সের দিকেই এগোচ্ছে, এআই এবং রোবোটিক্স টেকনোলজি। তো সেই জায়গাটাতে রোবোটিক্স ডিপার্টমেন্টের অনেক বেশি চাহিদা আছে এখনকার পার্সপেক্টিভে। এর পাশাপাশি সিএসসি সম্পর্কে আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটারও জব ফিল্ড অনেক ভালো। যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে ফার্মাসিউটিক্যাল যে কোনো কোম্পানি, যে কোনো ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলোতে অনেক ভালো একটা জব ফিল্ড আছে। একই সাথে টিচিং হিসাবেও ক্যারিয়ার নেওয়া যাবে অনেক প্রাইভেট ভার্সিটি সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। আর ট্রিপলি তো বুঝতেই পারছেন ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে 1 নং সাবজেক্ট, সবচাইতে বেশি যেই সাবজেক্ট রিলেটেড চাকরি বাকরি থাকে। সো আমি একটু করে ক্যারিয়ার ইস্যুটাও বলে দিলাম, প্রত্যেকটাতে কেমন ক্যারিয়ার অপরচুনিটিস আছে। এবং সিট সংখ্যা যদি বলি, ট্রিপলিতে 70 সিটস, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে 60, কম্পিউটার সায়েন্সে হচ্ছে 60, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 30, আর হচ্ছে রোবোটিক্সে হচ্ছে 25টা সিট। এই হচ্ছে ব্যাপার। জাস্ট একটু ভালো মতো পড়াশোনা করা লাগবে, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের চান্স পেয়ে গেলে এই জায়গাগুলোতে আপনারা পড়াশোনা করে অনেক বেশি এনজয় করবেন। এরপর আমাদের আরেকটা ডিপার্টমেন্ট আছে, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট। এই ডিপার্টমেন্টের নাম একটু চেঞ্জ হয়েছে। ডিপার্টমেন্টের আগে ইংলিশ নাম ছিল হচ্ছে ISRT, ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বাট এখন এই সাবজেক্টটার নাম হয়ে গিয়েছে ডেটা সায়েন্স। বুঝতেই পারছেন বর্তমান পৃথিবী কিন্তু ডেটা সায়েন্সেরই একটা পৃথিবী। সবচাইতে বেশি সম্ভাবনাময় এই সাবজেক্টগুলোর মধ্যে আমার মনে হয় ISRT বা ডেটা সায়েন্স। সো এখানেও আমাদের ফলিত পরিসংখ্যানে সিট আছে 50। সো আপনারা এইম করতে পারেন, যারা খুব ভালো রকম র্যাঙ্ক করবেন তারা ISRT-তে আসতে পারেন বা ডেটা সায়েন্সে আসতে পারেন। এরপর আরও কিছু ইনস্টিটিউট আছে, আরও কিছু সাবজেক্ট আছে। যেমন INFS একটা সাবজেক্ট, খাদ্য ও পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট। তারপর আইআইটি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা, এই দুটো সাবজেক্টের অনেক ভালো ফিউচার আছে। 40টা এবং 50টা সিট রেসপেক্টিভলি দেখতে পাচ্ছেন। এরপর বাংলাদেশের পার্সপেক্টিভে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটটাও বেশ ভালো কিন্তু করে, কারণ আমাদের দেশে প্রত্যেক বছর কুরবানি হয়, সেখান থেকে অনেক বিশাল একটা অ্যামাউন্ট চামড়া জেনারেট হয়, সেই জায়গা থেকে অনেক কিছুই করা যায়। যে জিনিসটা নিয়ে কাজ করে আমাদের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। আমি জাস্ট একটা ছোট্ট পার্সপেক্টিভ বললাম, বাট ইনাদের কাজ অনেক হায়ার লেভেলেও। সো এই লেদার ইনস্টিটিউটে অনেকগুলো আছে ডিপার্টমেন্ট, যেমন লেদার ইঞ্জিনিয়ারিং আছে, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, অ্যান্ড লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং আছে। এই 3টা ডিপার্টমেন্ট, প্রত্যেকটাতেই 50টা করে সিট। এবং ফাইনালি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, IER একটা ইনস্টিটিউট আছে, সেখানেও বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে। সেখানে একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্যাল, যে সায়েন্স, ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান। একটাতে সিট হচ্ছে 22টা, আর একটাতে 19টা, টোটাল সিট হচ্ছে 41টা। এই হচ্ছে ব্যাপার। সবগুলো ডিপার্টমেন্ট নিয়ে একটা আলোচনা করে দিলাম আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যতক্ষণ আছি। এরপরে আরও অনেক তথ্য আছে, এই জিনিসটা আমি তন্ময় দাদাকে রিকোয়েস্ট করবো এই বিষয়গুলো আপনাদের এক্সপ্লেন করতে। আর এর মধ্যে কোনো কমেন্ট থাকলে ডেফিনেটলি জানাতে পারেন। ওকে, ফাতেমা বৈশাখী আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ফাতেহাতুল ইফাতও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইউটিউবে অনেকে যুক্ত হয়েছেন। SK হাসান, আজম খান আমাদের সাথে আছেন। ভাইয়া এই ইউনিটের সিট কতটি? এই ইউনিটের সিট হচ্ছে ভাই 1851টি। সব কিছু নিয়ে এখন দাদা এক্সপ্লেন করবে। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ মুকিত। তো তোমরা এতক্ষণ ধরে জানলা যে এই ইউনিটে আমাদের টোটাল সিটের সংখ্যা কতটা এবং কোন কোন অনুষদে কি কি সাবজেক্ট আছে, কি কি সাবজেক্টে কোন সাবজেক্টে কয়টা করে সিট আছে। ওভারঅল সব কিছু তোমরা সুন্দর মতো জেনে ফেললাম। এখন তোমাদেরকে আরও কিছু তথ্য নিয়ে কথাবার্তা বলবো। সেটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসন সংখ্যা তো তোমরা জানছো যে 1851টা আসন আছে। সো যেটা শুরুতেই বলছিলাম, 1851টা সিটের এগেনস্টে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু তার মধ্যে সিট হচ্ছে মাত্র 1851টা। অ্যান্ড প্রত্যেকটা সিটের পেছনে কম্পিট করে তোমার গড়ে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 65 জন। তার মানে তোমাকে 60 থেকে 65 জনের সাথে কম্পিট করেই একটা সিট নিজের করে নিতে হবে। সো এই যে ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা, তো
তাদের নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলা ফুলফিল হইলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। সো যারা যারা তোমরা তো এই বছর এইচএসসি 24 ব্যাচ, তো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে একটা প্রবলেম হয়েছে। সো তোমাদের এখনো কোন প্যারামিটারের উপরে বেস করে তোমাদের রেজাল্টটা দিবে সেটাও এখনো আননোন। তো যাই হোক, তো আমরা যতটুকু শুনতে পাইলাম বর্তমান শিক্ষা উপদেষ্টা থেকে বা ওভারঅল সবকিছু মিলে, যে তোমাদের এসএসসি রেজাল্টের উপর বেস করে বা যে পরীক্ষাগুলো দিছো ওই প্যারামিটারগুলোর উপর বেস করে, অথবা এসএসসি রেজাল্ট যদি খারাপও থাকে তাহলে জেএসসি রেজাল্টের উপর বেস করে, মানে যেই দিকে গেলে তোমাদের হাইয়েস্ট পসিবল রেজাল্ট আসা পসিবল ওইভাবে আগানোর একটা মানে একটা পরামর্শ দিয়েছেন আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের। সো যাই হোক, এটার উপর বেস করে তো তোমাদের এইচএসসি রেজাল্ট হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কোন রিকোয়ারমেন্টস চাই যাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হও। তো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এসএসসি প্লাস এইচএসসিতে চতুর্থ বিষয় সহ, মানে চতুর্থ বিষয় মানে তুমি যে অপশনাল সাবজেক্টটা নিচ্ছ সেটা সহ তোমার সর্বমোট জিপিএ থাকতে হবে 8 থাকতে হবে। সর্বমোট জিপিএ কত থাকা লাগবে? 8 থাকা লাগবে। এটা 8.5 না, 8 থাকা লাগবে। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তোমার এসএসসি এবং এইচএসসি মিলায়ে সর্বমোট জিপিএ থাকা লাগবে হচ্ছে 8। এটার ভিতরেও আবার আলাদা রিকোয়ারমেন্ট আছে। আলাদা রিকোয়ারমেন্টটা কি? আলাদা রিকোয়ারমেন্টটা হচ্ছে এসএসসি তে তোমার থাকা লাগবে মিনিমাম 3.5, এইচএসসি তেও তোমার থাকা লাগবে মিনিমাম 3.5। সো দেখো, তোমার প্রথম ক্রাইটেরিয়াটা হলো এসএসসি তে তোমার মিনিমাম 3.5 থাকা লাগবে। 3.5 এর নিচে যদি তোমার এসএসসির জিপিএ হয় তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য এলিজিবল না। এইচএসসি তেও সেম, তোমার এইচএসসি তেও যদি তোমার জিপিএ 3.5 এর বিলো হয়, নিচে হয়, তাহলেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হবে না। এখানেই শেষ না, তোমার এই মিনিমাম রিকোয়ারমেন্টসটুকু ফুলফিল করার পর তোমার তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্টস হচ্ছে এটা, এসএসসি তে তোমার মিনিমাম জিপিএ লাগবে 3.5, এইচএসসি তেও তোমার মিনিমাম জিপিএ লাগবে 3.5। এই মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টস ফুলফিল যখন হয়ে যাবে, এরপর এসএসসি এন্ড এইচএসসির জিপিএ মিলাই টোটাল লাগবে হচ্ছে 8। অনেকের মধ্যে কনফিউশন কাজ করে, অনেকে চিন্তা করে এসএসসি তে আমার 3.5 আছে, এইচএসসি তেও 3.5 আছে, তো চিন্তা করে 3.5 আর 3.5 টোটাল 7 হয়ে গেলে বোধহয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো। বিষয়টা কিন্তু মোটেও এমন না। তোমাকে এই মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল করলেই হবে না, শুধু তোমাকে এই যে টোটাল জিপিএ 8 এটা ফুলফিল করতে হবে। আবার টোটাল জিপিএ 8 ফুলফিল হলো কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল হলো না, তাও কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে না। তো বিষয়টা অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তো জিনিসটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলতেছি। ধরো তোমরা একটু কমেন্টে রেসপন্স করো। মনে করো একটা স্টুডেন্ট এসএসসি তে পাইলো জিপিএ 5। জিপিএ 5 হচ্ছে একটা স্টুডেন্টের এসএসসির জিপিএ, এসএসসি এর জিপিএ। ওই সেম স্টুডেন্টের এইচএসসি জিপিএ হচ্ছে কত? মনে করো 3। তাহলে তার টোটাল জিপিএ কত হইলো? তার টোটাল জিপিএ হইলো হচ্ছে 8। আমি যদি এসএসসি আর এইচএসসি যোগ করি তাহলে তার টোটাল কত হয়? 8 হয়। এখন তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, একটা স্টুডেন্ট যার এসএসসি তে ছিল A+5 আর এইচএসসি তে ছিল 3, তার টোটাল জিপিএ হইছে 8। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল রিকোয়ারমেন্টটা ফুলফিল করেছে। এখন তোমরা বলো, এখন কি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে? পারবে কিনা তোমরা একটু কমেন্টে জানাও। সো কারেক্ট অ্যান্সার ইজ নো। সে টোটাল রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। কেন? কারণ সে এসএসসি রিকোয়ারমেন্ট 3.5 এন্ড অ্যাবাভ ফুলফিল করলেও এইচএসসি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে নাই, কারণ তার এইচএসসি তে জিপিএ কত? 3.5 এর নিচে, 3 পাইছে। সো কাজ হবে না। ওকে, গেল। আরেকটা এক্সাম্পল দেখাই যে কেসে আসলে পরীক্ষা না দিতে পারার পসিবিলিটিস বেশি। যেমন একটা স্টুডেন্ট ফর এক্সাম্পল এসএসসি তে পাইলো কত? এসএসসি তে পাইলো 3.5। ওকে, এসএসসি তে পাইছে কত? ধরো 3.5। এইচএসসি তে গিয়ে ধরো সে ভালো করে ফেললো, সে পাইলো 4.00। তাহলে তার টোটাল জিপিএ কত হইলো? তার টোটাল জিপিএ হইলো 7.5। তাহলে দেখো, সে এসএসসি তেও মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, এইচএসসি তেও সে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, কিন্তু তাও কি সে পরীক্ষা দিতে পারবে? তার টোটাল জিপিএ 7.5। মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরেও
টোটাল রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয় তাহলেও সে পরীক্ষা দিতে পারবে না। তাহলে তোমাদের এখানে দুইটা লেয়ারে ফিল্টার করা হবে। সো তোমাকে ওই দুইটা লেয়ারে ফিল্ট্রেশন হয়ে পরীক্ষার হলে বসতে হবে বা পরীক্ষার জন্য এলিজিবল হওয়া লাগবে। প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে এসএসসি অ্যান্ড এইচএসসিতে নিডেড রিকোয়ার্ড লোয়েস্ট জিপিএ হচ্ছে কত? 3.5 3.5। এইটা মিনিমাম থাকা লাগবে, এটা ফুলফিল করা লাগবে। এই ফার্স্ট লেয়ারে তুমি যখন এলিজিবল হবা, এরপর আসবে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারে এই দুইটার যোগফলটা মাস্ট বি গ্রেটার ইকুয়াল অর গ্রেটার দ্যান 8 হওয়া লাগবে মিনিমাম। তো তোমার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরেও টোটাল যদি 8 না থাকে তাও তুমি পরীক্ষা দিতে পারবে না। আমি আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। সো দ্যাট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট টু ঢাকা ইউনিভার্সিটি ইউনিট অ্যাডমিশন টেস্ট। অল রাইট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, তোমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। অলসো আমি পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, কারেন্টলি আমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষাও হয় বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তোমাকে উইদাউট ক্যালকুলেশন করা লাগবে। সো সেই ক্ষেত্রে তোমরা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশন ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটরের আমার কতগুলো করা সিরিজ আছে, সেই সিরিজগুলো দেখে নিতে পারো। যে সিরিজটা করলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে ক্যালকুলেশনগুলো হাতে কলমে করা লাগে, হ্যান্ডস অন ক্যালকুলেশন তোমাদের করতে হয়। লগারিদম থেকে শুরু করে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন থেকে শুরু করে ফিজিক্সের ই⁻ ক্যালকুলেশন থেকে শুরু করে লনের ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু টাইপ ওয়াইজ প্রায় 3টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসে আমি 6 থেকে 7টা করে টাইপ দিয়ে উদাহরণ সহ নাম্বার থিওরি সহ বুঝিয়ে, সো দ্যাট তোমাদের বিভিন্ন কয়েকটা টেকনিক যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের মাথাটাই হয়ে যাবে একদম জ্বলন্ত একটা ক্যালকুলেটর। সো তোমাদের তখন আর ক্যালকুলেটর, তো আমি তোমরা যারা যারা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট এসপিরেন্ট আছো তোমাদেরকে বলবো, তোমরা এই যে প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করবা, প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করার আগে এই যে এই বেসিক যে রিকোয়ারমেন্টসটুকু, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এইটার জন্য তোমরা অ্যাটলিস্ট 1 সপ্তাহ প্রস্তুতি নাও। 1 সপ্তাহ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো দেখো, এছাড়াও অনেক ফ্রি ক্লাস পাওয়া যায়, ওইগুলোও দেখো। তোমরা ওভারঅল নিজের হাতকে এবং মাথাকে ক্যালকুলেটরের সমপরিমাণ স্কিলফুল করে গড়ে তুলো, সো দ্যাট তোমরা ক্যালকুলেটর ছাড়া এখন থেকেই অভ্যস্ত হয়ে যাইতে পারো, যেটা তোমাদের পরবর্তী অ্যাডমিশন প্রিপারেশনে অনেক বেশি হেল্প করবে। অল রাইট। তো এরপরে আরও কিছু তথ্য আছে, যেমন অনেকেই জানতে চাও যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যে হবে, ওই পরীক্ষায় প্রশ্নের প্যাটার্নটা কীরকম, কোন কোন সাবজেক্ট থেকে কত কত মার্কসের পরীক্ষায় আসবে, এরপরে লিখিততে কত মার্কসের থাকবে, এমসিকিউতে কত মার্কসের থাকবে। সো সেই বিষয়ে কথা বলার জন্য আমি এখন ডেকে নিব তোমাদের নিয়ন্তা আপুকে। নিয়ন্তা, ওভার টু ইউ। হ্যালো, আমি একদম লাইভের শুরুতেই আমার পরিচয় দিয়ে দিয়েছি, আমি তোমাদের নিয়ন্তা আপু। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এগুলো একটু এক্সপ্লেন করতে চাচ্ছি তোমাদের সামনে। আচ্ছা, এখানে দেখো কি কি আছে। আমাদের যে ভর্তি পরীক্ষার জন্য আমাদের কতটুকু যোগ্যতা লাগে সেইগুলো তো তোমাদের ভাইয়ারা মানে এক্সপ্লেন করে দিয়েছে, কি কি সাবজেক্টে হচ্ছে গিয়ে আমরা পড়াশোনা করতে পারবো ঢাকা ইউনিভার্সিটিতে, সেগুলো এক্সপ্লেন করে দিয়েছে। কিন্তু এই যে ভর্তি পরীক্ষাটা যে আমরা অংশগ্রহণ করব, এই ভর্তি পরীক্ষাটায় আমাদের কি কি ডিফিকাল্টিস ফেস করা লাগবে এবং কি কি সাবজেক্ট আমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমি তোমাদের নিয়ন্ত্রণ আলোচনা করব। ওকে, ঠিক আছে। এখন দেখো এখানে বিষয় ও প্রশ্ন সংখ্যা, এখানে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং চতুর্থ বিষয় হিসেবে বাংলা, ইংরেজি হচ্ছে গিয়ে আমাদের থাকবে। এখানে তোমাদের এমসিকিউ থাকবে, প্রত্যেকটি বিষয়ে 15টি করে এমসিকিউস থাকবে। প্রত্যেকটি বিষয়ে এমসিকিউস থাকবে কয়টা করে? 15টা করে আমাদের এমসিকিউস থাকবে। এবং আমাদের রিটেন বিষয় থাকবে 10 নম্বর। 15 নম্বরের এমসিকিউ এর প্রত্যেকটা এমসিকিউ এর নাম্বার 1 করে, তার মানে হচ্ছে 15টা এমসিকিউস আসবে, তার মানে 15 নম্বর। এটা হচ্ছে কি প্রতিটি বিষয়ের জন্য। এবং প্রতিটি বিষয়ের জন্য, যেমন পদার্থবিজ্ঞানের জন্য 15টা এমসিকিউস আসবে, পদার্থবিজ্ঞানের জন্য 10 নম্বরের কি থাকবে বলো তো? রিটেন কোয়েশ্চেন্স থাকবে। এই রিটেন কোয়েশ্চেন্সের মধ্যে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসবে, যে কোয়েশ্চেনগুলোর প্রত্যেকটার মান থাকবে 2 থেকে 5। তার মানে একটা কোয়েশ্চেন হয়তো বা 2 মার্কসের আসলো, আরেকটা কোয়েশ্চেন হয়তো বা 5 মার্কসের আসলো, এরকম। মানে 2 মার্কস 5 মার্কসের মধ্যে, 2 থেকে 5 মার্কসের মধ্যে তোমার এরকম 10 নম্বরের কিছু রিটেন কোয়েশ্চেন্স আসবে। আর কি আসবে? কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স আসবে। 15টা এমসিকিউ কোয়েশ্চেন আসবে কিসের জন্য? প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ওকে,
সো এই গেল হচ্ছে আমাদের বিষয় ও প্রশ্ন সংখ্যা। এখন আসছে ফলাফল নির্ণয়ের পদ্ধতি। এখন ভর্তি পরীক্ষা তোমার কিন্তু ভর্তি পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের উপরে। ভর্তি পরীক্ষাটা হচ্ছে তুমি পরীক্ষা দিবা 100 নম্বরের মধ্যে। 100 নম্বরের থাকবে পরীক্ষাটা। তুমি ভর্তি পরীক্ষা যেই এমসিকিউ গুলো ফিল আপ করবা, যেই রিটেন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা, সেগুলো সব মিলিয়ে তুমি 100 নম্বরের ভর্তি পরীক্ষা দিবে। কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি যে রেজাল্টটা ছিল না, যে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট, সেই রেজাল্টের উপরেও কিন্তু তোমার ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে। ঠিক আছে, সেটা কিভাবে? তুমি ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে যত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তুমি হচ্ছে গিয়ে সেই নাম্বারটার সাথে আর কি অ্যাড হবে, তোমার এসএসসিতে তোমার যেই জিপিএটা ছিল সেই জিপিএটাকে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এগেইন এইচএসসিতে তুমি যেই জিপিএটা পেয়েছো সেটাকে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। তারপর এই যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাথে তুমি ভর্তি পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে কত নাম্বার পেয়েছো সেটা অ্যাড হবে। সাপোজ তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো, ভর্তি পরীক্ষা দিয়ে তুমি পেয়েছো, ধরে নিলাম তুমি পেয়েছো 92। ওকে, তুমি পেয়েছো 92। এসএসসিতে তোমার জিপিএ ছিল, সাপোজ তোমার এসএসসিতে জিপিএ ছিল 3.5, আর তোমার এইচএসসিতে জিপিএ ছিল তোমার মনে করো যে জিপিএ 5 পেয়েছো তুমি। ওকে, সাপোজ ধরে নিলাম। সো এখন কি হবে বলো তো? এখন তোমার এই ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে তোমার এই যে এসএসসি যে জিপিএ সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এইচএসসি যে জিপিএ সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, অ্যান্ড দেন আমরা গুণ করার পরে যেই নাম্বারটা পাবো সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। তুমি ফলাফল তোমার ওই নাম্বারটার উপর ভিত্তি করে তোমার রেজাল্ট দেওয়া হবে। ঠিক আছে, এই গেল আমাদের ফলাফলের নির্ণয় পদ্ধতিটা। এই ব্যবস্থায় আমাদের যার যার যে ফলাফলটা আছে সেটা নির্ণয় করা হবে। আর আমরা যেই আবেদন ফিটা, যে ফর্মটা ফিল আপ করবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাদের একটা ফর্ম ফিল আপ করা লাগে, সেই ফর্মটার আবেদন যে ফিটা সেটা হচ্ছে 1000 টাকা। সেটা আমরা সবাই জানি, এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, এখন আরও কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে শুধু যে আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে 15টা এমসিকিউস দিব, 10 নম্বরের রিটেন দিব, তারপরেই যে হচ্ছে গিয়ে আমাদের সুন্দর মতো পরীক্ষায় একদম শেষ হয়ে যাবে, এটা না। এর মধ্যে আরও ব্যাপার আছে। ওকে, ব্যাপারগুলো কি? একটা বড় সড়ো ব্যাপার হচ্ছে নেগেটিভ মার্কিং। ওকে, নেগেটিভ মার্কিং একটা বিশাল ব্যাপার, মানে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে তোমাদের এক্সামের মধ্যে। নেগেটিভ মার্কিং জিনিসটা কি? তুমি এই যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো যে অ্যান্সার করছো না, হতে পারে তোমার কয়েকটা এমসিকিউ ভুল গিয়েছে। ওকে, সো যদি তোমার একটা এমসিকিউ ভুল যায় সেটার জন্য তোমার নাম্বার যে কাটা হবে সেটা হচ্ছে 1.25 নম্বর কাটা হবে। ওকে, 1.25 নম্বর কাটা হবে। তার মানে তোমার একটা এমসিকিউ এর জন্য তোমার কাটা যাবে 1.25 নাম্বার। সো তোমার 4টা এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি তোমার 4 নাম্বার কাটা যাবে না, তোমার 4টা এমসিকিউ এর জন্য কাটা যাবে 5 নাম্বার। সো এইটাই হচ্ছে তোমার সেই ব্যাপারটা, যে নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার 2.25 নাম্বার এক্সট্রা করে কাটা যাবে। ওকে, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা, এক্সট্রা কাটা যাবে জাস্ট। কিন্তু মানে তার মানে এই না যে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আমার শুধু 0.25 নাম্বার কাটা গেছে, না, 1.25 কাটা যাবে। এই 0.25টা এক্সট্রা কাটা যাবে। ওকে, সো দ্যাটস একটা প্রবলেম। এটা হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। ওকে, এখন আসতেছে এমসিকিউ অংশের 5 নম্বরের যে ব্যাপারটা। ওকে, আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য 15টা করে এমসিকিউ অ্যান্সার করছি, রাইট? এখন এই যতগুলো এমসিকিউ তুমি অ্যান্সার করেছো সে সবগুলোর মধ্যে তোমাকে পাস করতে হলে সর্বনিম্ন 24 নাম্বার পেতে হবে। আগে তুমি 24 নাম্বারের বেশি সিকিউর করবা এমসিকিউ এর জন্য, তারপরে গিয়ে তুমি যে রিটেন অ্যান্সারগুলো অ্যান্সার করেছো, রিটেন নাম্বার কোয়েশ্চেনগুলো, সেইগুলো তোমার মূল্যায়ন করা হবে। তার মানে সবার আগে তোমাকে মূল্যায়ন করবে কি দিয়ে? এমসিকিউ দিয়ে। তোমার খাতা সবার আগে মূল্যায়ন করবে এমসিকিউ দিয়ে। তারপরে তুমি যদি এমসিকিউ এ 5 নাম্বার তুলতে পারো তখন গিয়ে ওরা তোমার লিখিত খাতাগুলো চেক করবে, তোমার লিখিত কপিগুলো চেক করবে। ওকে, লিখিত কপিগুলো চেক করার পরে তোমার লিখিত কপিতে যদি 5 নম্বর 12 পাও, তুমি লিখিত কপিতে যদি 5 নম্বর 12 পাও, তাহলে তুমি পাস, তাহলেই যে তুমি পাস করে যাবা তা না, তোমাকে
এমসিকিউ এবং লিখিত দুইটা মিলিয়ে সর্বনিম্ন 5 নম্বর 40 তুলতে হবে, তখন কি তুমি পাস করতে পারবে। তাহলে আমাদের পাস করার জন্য কি কি ব্যাপার? প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউতে সবার আগে পাস করতে হবে। এমসিকিউতে পাস না করলে লিখিত কপি চেকও করবে না। সো আমাদের লিখিত কপিতে যেতে হলে আগে এমসিকিউতে পাস করতে হবে। এমসিকিউতে পাসের জন্য আমাদের 24 নাম্বার সর্বনিম্ন তুলতে হবে। ওকে, ওয়ান্স আমরা এমসিকিউতে পাস করে ফেললাম, 24-এর বেশি নাম্বার তুলে ফেললাম, দেন আমাদের খাতা আমাদের উত্তরপত্র মূল্যায়ন করবে কি বলতো? লিখিত যে উত্তরপত্রটা আছে সেই লিখিত উত্তরপত্রটা মূল্যায়ন করবে। আচ্ছা, ওয়ান্স আমাদের লিখিত উত্তরপত্রটা মূল্যায়ন করে ফেললো এন্ড আমরা 5 নাম্বার সর্বনিম্ন যেটা 12 সেটা সিকিউর করে ফেললাম, দেন আমাদের চেক করা হবে যে আমরা দুটো মিলিয়ে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে 40 নাম্বার পেয়েছি কিনা। যদি আমরা 40 নাম্বারের উপরে পেয়ে থাকি তাহলে আমরা পাস করেছি, আর যদি আমরা 40-এর উপরে না পেয়ে থাকি, দুটোতে পাস করা সত্ত্বেও যদি আমরা 40 নাম্বারের বেশি না পেয়ে থাকি, তখন আমাদেরকে অকৃতকার্য ঘোষণা করা হবে। হ্যাঁ, তো এই গেল এই জিনিসটা। সো পরীক্ষার মধ্যে নেগেটিভ মার্কিং এবং পাশের যে ব্যাপারগুলো, পাস করতে হলে আমাদের কত কত নাম্বার সিকিউর করা লাগবে সেই ব্যাপারগুলো, সেটা আমি এক্সপ্লেন করে দিলাম। আর একটা জিনিস তোমাদের যেটা এক্সপ্লেন করতে হবে, তুমি দেখো এই যে 120 নম্বরের ভিত্তিতে, এখন 120 নম্বরটা আসছে কিভাবে? ওই যে তুমি 100 নম্বরে ভর্তি পরীক্ষা দিয়েছো, আর 20 নম্বরটা কি তোমাদের এসএসসি এবং এইচএসসির যে রেজাল্টটা আছে সেটাকে যে 2 দিয়ে গুণ করা হচ্ছে, গুণ করিয়ে তুমি টোটাল 120 নম্বর পাচ্ছ। এই 120 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধা স্কোরের ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। তার মানে তোমাদের মেধা তালিকাটা যেটা প্রকাশ করা হবে সেটা কি বলতো? ওই 120 নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হবে। তো এই ছিল আমাদের পরীক্ষা চলাকালীন সময়ে যেই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে সেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিলাম। এরপরে যে ব্যাপারগুলো তোমাদেরকে এক্সপ্লেইন করে দিবে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সাজনদা এক্সপ্লেইন করে দিবে। সো সাজনদা, ওভার টু ইউ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার আগে যে সকল বক্তা বক্তব্য রেখেছেন তার মাধ্যমে সুস্পষ্টভাবে আপনাদের মনের যে কনফিউশন ছিল সেটা হচ্ছে কেমন হতে পারে ঢাকা ভার্সিটির নির্দেশনাবলী, ভর্তি নির্দেশনাবলী, কি এক্সপেকটেশন থাকতে পারে। আজকের লাইভে যারা জয়েন করেছে, আমার পূর্ববর্তী আমার কলিগ যারা ছিল, আমার সহশিক্ষক যারা ছিলেন, সবাই কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে গিয়েছেন কতগুলো সিট আছে, সিট ডিস্ট্রিবিউশন কি, কিভাবে ডিস্ট্রিবিউশনগুলো অ্যাপ্লাই করতে হবে, তুমি যদি অ্যাপ্লাই করতে চাও মিনিমাম ক্রাইটেরিয়া কি, ইভেন কত টাকা অ্যাপ্লাই করতে লাগবে, সব কিছু কিন্তু তারা একদম ক্লিয়ারলি বলে গিয়েছে। সো আমরা কিন্তু সকল বিষয় কন্টিনিউয়াস রিসার্চের ভিতর রাখছি এবং আপডেট পাওয়া মাত্র তোমাদের সাথে শেয়ার করে দিব, রাইট? আপডেটে যাওয়ার আগে এখন চলো আমরা তোমাদের জন্য সকল বিষয় চিন্তা করে তোমরা কোন জায়গাতে আটকাতে পারো, কিভাবে তোমাদের হেল্প করা প্রয়োজন, যেহেতু অনেক দিন যাবত আমরা এই প্রসেসের মাঝখানে আছি, তোমাদের পাশে আছি, সেই জিনিসটার উপর ভিত্তি করেই তোমাদের একটা কোর্স ডিজাইন করেছি অ্যাডমিশনের জন্য। সো সেই কোর্সটা পারচেস করতে গিয়ে তুমি একটু আটকে যেতে পারো। সো এই ধাপে এসে আমার দায়িত্ব হচ্ছে তোমার পারচেস জার্নিটা ক্লিয়ার করে দেওয়া, অর্থাৎ তুমি কিভাবে সার্চ করবে, কিভাবে কিনবে, কোথায় যাবে অ্যান্ড সো অন। সো সেই জায়গায় যাওয়ার আগে আশা করি তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে। চলো আমরা একটু দেখে আসি আমাদের পারচেস জার্নিটা। এর জন্য তোমরা দুইভাবে যেতে পারো। অলরেডি যাদের ফোনে আমাদের অ্যাপ 10 মিনিট স্কুলের অ্যাপ ইনস্টল করা আছে তারা অ্যাপে যাওয়ার মাধ্যমে করতে পারো, অথবা যারা অ্যাপ ইনস্টল করা নেই, ওয়েবসাইট থেকে কিনতে চাও, তাদের জন্য সেমভাবেই একই প্রসেসে যাবে। আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো, অ্যাপেরটা অটোমেটিক্যালি সেম ওয়েতেই থাকবে, ইজিলি বোঝা যাবে। সো লেটস গো। আমরা যদি অ্যাডমিশন কোর্স যেটা আছে ইউনিট ঢাকা ইউনিভার্সিটি ভর্তি কোর্স বা অ্যাডমিশন কোর্স, এই কোর্সে আমরা সবাই মিলে থাকছি তোমার সাথে। তোমার সাফল্যের পথে কিছুটা অবদান আমরা রাখতে চাই। সো তার জন্য আমাদের সাথে যুক্ত হওয়া প্রয়োজন। যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তাদের জন্য প্রথমেই যদি তোমরা 10ms.com সার্চ বারে লিখো, 10ms.com সার্চ বারে লিখলেই তোমাদের এইরকম একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, রাইট? এরকম একটা পেজ পাবা। এরকম পেজে যাওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাবা, রাইট? সেইখানে যদি তোমরা অ্যাডমিশন যে পার্টটা আছে, অ্যাডমিশন পার্টে ক্লিক করো,
বা তোমাদের HSC 24 সেগমেন্ট যেটা আছে সেখানে যদি ক্লিক করো, সেখান থেকে সরাসরি তোমাদের নিয়ে যাবে এই যে ভর্তি পরীক্ষা একটা ট্যাব আছে বড় করে, ভর্তি পরীক্ষা এখানে একটা ট্যাব আছে, ভর্তি পরীক্ষা ক্লিক করলে আমাদের যতগুলো এডমিশনের কোর্স আছে সকল কোর্স এখানে লিস্ট করা আছে। তোমরা সবগুলো কোর্স দেখতে পাচ্ছ, বি ইউনিট, মেডিকেল এডমিশন, ঢাকা ইউনিভার্সিটি, সবগুলো। সো তোমার এখন যে কাজটা করতে হবে, তুমি তো আমার সাথে যুক্ত হতে চাচ্ছ, আমাদের টিমের সাথে যুক্ত হতে চাচ্ছ, ঢাকা ভার্সিটি ইউনিট এডমিশন কোর্স এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই তোমাকে পারচেস পেজে নিয়ে যাবে, অর্থাৎ যেখানে তোমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তোমাকে এখানে দেখাচ্ছে, এখানে যাওয়ার পর তুমি আরো ডিটেইলস পাবে, আমরা কি প্ল্যান করেছি, কিভাবে প্ল্যান করেছি। আমরা 6টি বিষয় পড়াচ্ছি, 120টি লাইভ ক্লাস থাকবে, সেখানে লেকচার স্লাইড থাকবে 120টি, তার মানে প্রতিটি ক্লাসের অ্যানোটেড লেকচার স্লাইড তুমি পেয়ে যাবে, রাইট? সো নোট নেওয়ার যে টেনশনটা অনেকটাই কম, ইম্পর্টেন্ট জিনিস ক্লাসে ফোকাস দিতে পারবে। অধ্যায়ভিত্তিক লেকচার শিট থাকবে, ডেইলি এক্সাম থাকবে, 120টা এক্সাম। আমরা সবাই জানি এডমিশন পার্টে যত বেশি এক্সাম দেওয়া যায় তত বেশি ভালো, রাইট? যত বেশি এক্সাম দেওয়া যায় তত বেশি ভালো। জুম ডাউট সলভিং ক্লাস আছে, মডেল টেস্ট আছে, প্র্যাকটিস শিট PDF আছে, প্র্যাকটিস শিট কুইজ ব্যাংক আছে, আনলিমিটেড তোমরা পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা প্রস্তুতির জন্য আনলিমিটেড কুইজ ব্যাংক আছে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সেখান থেকে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছে তাদের পাচ্ছ, দেখতে পাচ্ছ আমরা কি কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আমাদের ফিলোসফি কি, সবগুলো দেখতে পাবে। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি 750 টাকা ছাড় দেখাচ্ছে। এখন যদি কোর্সটি পারচেস করো তোমরা 750 টাকা ছাড় পাচ্ছ, রাইট? সো তুমি যদি কোর্সটি কিনো, এই যে বাটনটা আছে এটাতে যদি ক্লিক করো তাহলে তোমাকে এই পেজে নিয়ে যাবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ তোমার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3500, 750 টাকা ছাড় পাচ্ছ, প্রাইস দাঁড়াচ্ছে 2750 টাকা। এখানে কোর্স শুরু করুন যে পার্টটা আছে, শুরু করুন পার্টে দিলেই তোমার পারচেজ জার্নি কমপ্লিট হয়ে যাবে। তুমি নাম্বার দেওয়ার মাধ্যমে, টাকা দেওয়ার মাধ্যমে, টাকা দেওয়ার জন্য তুমি যতগুলো MFS মানে মোবাইল সার্ভিস যেগুলো আছে, বিকাশ নগদ এইগুলো দেন, আমাদের কার্ডের সিস্টেম আছে, সবগুলো এনেবল আছে, সকল কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং যুক্ত হয়ে যেতে পারবে আমাদের সাথে আমাদের জার্নিতে। সো আমাদের লাইভের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা ডেকে নিচ্ছি তন্ময়কে। যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে, এর সাথে আমার টিচাররা সবাই আছে, সবাই তোমাদের কোয়েশ্চেনগুলো দেখছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক। এবং তোমাদের যেই কনসার্নটা ছিল, প্রধান যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে হলো তোমাদের কি করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে, এভরিথিং ক্লিয়ার। তোমরা থাকো, তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য ভাইয়া অ্যান্ড আপু আছে, সকল কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে যাবে, আর আমি চলে যাচ্ছি সামনে তোমাদের প্রশ্নগুলো দেখার জন্য। সো কোয়েশ্চেন স্টার্ট করো, যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট? লেটস গো। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ সাজন ভাই। তো তোমরা অলরেডি জেনে গেছো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ওভারঅল কোর্স কারিকুলাম সম্পর্কে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কি কি দরকার, কোন কোন ডিপার্টমেন্টে কয়টা কয়টা করে সিট আছে, সাবজেক্ট কোনগুলো ভালো ভালো, কোন কোন সাবজেক্ট পড়ে তুমি কোন কোন পাথওয়েতে যাইতে পারবা, ওভারঅল সবকিছু সুন্দর করে আমাদের ওভারঅল ফুল টিচার প্যানেল খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কোয়েশ্চেন করতে পারো। অ্যান্ড আমরা এখানে, আমি আছি, তোমাদের নিয়ন্তা আপু আছে, মুকিত আছে, মুকিত চলে আসো। অলরাইট, সো মুকিতের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে তাইন মাহমুদ জিজ্ঞেস করেছে, ভাইয়া ইমপ্রুভমেন্ট দিয়ে কি ঢাবিতে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, যদি আপনি ওই বছরই আপনি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই না করে থাকেন, অর্থাৎ ঢাবি ফর্ম যদি ফিল আপ করে না থাকেন, তাহলে ইমপ্রুভমেন্ট দিয়ে পরের বছরে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারেন, তখন আপনি রেগুলার স্টুডেন্ট হিসেবেই কাউন্ট হবেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ মুকিত। আমি চলে যাব হচ্ছে নিয়ন্তার কাছে। ফাতেমা বৈশাখী জানিয়েছে যে এই ইউনিট এক্সাম দিলে পরে বি ইউনিট এক্সাম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই এই ইউনিটে এক্সাম দিলে তুমি বি ইউনিটে এক্সাম দিতে পারবা, সেক্ষেত্রে তোমার বি ইউনিটের আলাদা করে ভর্তি ফর্ম তোলা লাগবে। ওকে, অলরাইট। রিজওয়ান হক আরাফ জানিয়েছে চুয়েট অর কুয়েট অ্যান্ড রুয়েটের প্রিপারেশন কেমন করলে ভালো হয়? আমার জানা মতে ডিউতে ইঞ্জিনিয়ারিং নাকি 5 ইয়ার্স। অ্যাকচুয়ালি কি তাই? ডিউতে কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং 5 ইয়ার্স না, 4 বছরেই বেসিক্যালি তোমার অনার্স কমপ্লিট করানো হবে। বাট একটা জিনিস হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি যে ইঞ্জিনিয়ারিংটা করবা সেটা অনার্স হিসেবেই কাউন্ট হবে, ইঞ্জিনিয়ারিং হিসেবে না।
সো যদি তুমি চুয়েট সিকেরুয়েটের যে গুচ্ছ ভার্সিটিগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলোতে লেখাপড়া করো অথবা বুয়েটে লেখাপড়া করো অথবা সাস্টে যদি লেখাপড়া করো, সেখান থেকে তোমাদেরকে সরাসরি ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট প্রোভাইড করা হয়। ওকে, আর সিকিউরিটির প্রিপারেশন কিভাবে নিবা, সেক্ষেত্রে আমি যে কোনো অ্যাডমিশন টেস্টের শুরুতে তোমাকে প্রথমত যেটা জানতে হবে, তোমাকে কতটুকু পড়তে হবে আর কতটুকু ছাড়তে হবে। সেক্ষেত্রে তুমি যদি সিকিউরিট স্ট্যান্ডার্ড প্রিপারেশন নাও, সেক্ষেত্রে আমি বলবো একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নাও। কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে দেখো কোন কোন প্যাটার্নে বিগত 5-6 বছর ধরে কোয়েশ্চেন আসছে, সেগুলো একটু অ্যানালাইসিস করো। তাহলে তুমি নিজেই বুঝে যাবা যে তোমাকে আসলে কি কি পড়তে হবে আর কতটুকু ছাড়তে হবে, কতটুকু তোমার পড়তে হবে। পরিশ্রমের সাথে তোমার যদি অ্যানালাইটিক্যাল স্কিলটা অনেক বেশি ভালো হয়, মানে তুমি যত ভালো অ্যানালাইসিস করতে পারবা, তোমার চান্স পাওয়ার রেশিওটা তত বেটার হতে থাকবে। অলরাইট। আর এই জায়গাটাতে একটা খুব বড় রকম যদি আপনাদের ক্ষেত্রে আমাদের একটা প্লাস পয়েন্ট বলি, সেক্ষেত্রে আমরা যখন আপনাদের এই ইউনিটে যে কোনো একটা চ্যাপ্টার পড়াবো, সেখানে কিন্তু সিকিউরিটেড প্রশ্ন ব্যাংক থেকেও প্রশ্ন নেওয়া থাকবে। সো ওই ক্যালকুলেশনটাকে জাস্ট একটু ইজিয়ার করে আমরা এই ইউনিটের জন্য পড়িয়ে থাকবো। সো আপনারা যদি আমাদের এই ইউনিটের কোর্সটা ভালো মতো করেন, যেহেতু এখানে রিটেনও আছে এবং এমসিকিউ আছে, সো আমরা এখানে এমনভাবে পড়াবো যেন আমরা সিকিউরিটিরও প্রস্তুতি ভালো মতো হয়ে যায়। জাস্ট সিকিউরিটি একটা প্লাস পয়েন্ট বলি, সেখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, আর ঢাবিতে আপনাকে নিজেকেই ক্যালকুলেশন করা লাগবে। সো ঢাবির প্রস্তুতি নিলে আমার মনে হয় আমাদের কোর্স যদি ভালো মতো করে থাকেন, এর পাশাপাশি আপনি যদি সিকিউরিটির প্রশ্ন ব্যাংক সলভ করে থাকেন, আমার মনে হয় ইটস মোর দেন এনাফ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে দেখতে পাচ্ছি সাদিয়া মিম কমেন্ট করেছে, ভাইয়া আমি এসএসসি 21 ব্যাচের এইচএসসি 23 ব্যাচ ছিলাম, অসুস্থ থাকার কারণে 23 ব্যাচে সবগুলো এক্সাম দিতে পারি নাই, পরবর্তীতে এইচএসসি 24 এ নতুন করে এক্সাম দিছি, এখন কি আমি মেডিকেল এডমিশন টেস্ট দিতে পারবো কিনা? নিয়ন্তা। আমি ভাবছি যে হ্যাঁ তুমি দিতে পারবে, যদি না তুমি হচ্ছে গিয়ে আগের বছরে মেডিকেলের ফর্ম তুলে না থাকো, তাহলে অবশ্যই তুমি দিতে পারবে, এটাতে সমস্যা হওয়ার কথা নয়। এইচএসসি 23 ব্যাচে সবগুলো এক্সাম দিতে পারে নাই, তাহলে তো ফর্ম তোলার প্রশ্ন হ্যাঁ, আসে না, ফর্ম তোলার প্রশ্নই আসে না। তুমি দিতে পারবা। ওকে, ফাতেহাতুল ইফাত জানাইছে যে ভাইয়া বায়োলজিতে মেহেদি ভাইয়া আর সাবরিনা আপু থাকবে কিনা? ডেফিনেটলি থাকবে, মেহেদি এন্ড সাবরিনা দুইজনই থাকবে। সো যেহেতু ওদের ক্লাস চলতেছে, তোমাদের মেহেদি ভাইয়ার ক্লাস চলতেছে, আর তোমাদের সাবরিনা আপু হচ্ছে বর্তমানে তোমরা জানো আমাদের দেশের যে বন্যা সিচুয়েশন, সো মেডিকেল ক্যাম্পে আছে বন্যার্থদের সহায়তার জন্য, ওদের মেডিকেল রিলেটেড যত ধরনের হেল্প দরকার সেগুলো করার জন্য। সো দ্যাটস ওয়াই তারা এই লাইভটাতে উপস্থিত থাকতে পারে নাই, বাট তারা আমাদের এই ইউনিট এডমিশনে বায়োলজি টিমে ডেফিনেটলি থাকবে। অলরাইট, তোমাদের আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আর কি কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে তোমরা করতে পারো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো কনফিউশন যদি না থাকে, তাহলে আমরা আমাদের আজকের লাইভটা এখানেই শেষ করছি। সো আমাদের ক্লাস মোটামুটি আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের 15 বা অনওয়ার্ড স্টার্ট হয়ে যাবে। সো তোমরা যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট এডমিশন কোর্সটা পারচেজ করতে চাও, করে ফেলতে পারো। তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপু অনেক কিছু বলতে আছে? না, ভাইয়া যা বলে দিয়েছে সেটাই। তোমাদের সবাই যারা আগ্রহী ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসটাকে নিজের করে দেখার জন্য এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যারা আগ্রহী, তারা খুব দ্রুতই আমাদের কোর্সটা পারচেস করে ফেলো, তাহলে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আমরা খুব সুন্দর একটা জার্নি শুরু করতে পারবো আমাদের ক্লাসের মাধ্যমে। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।